পড়িমড়ি করে ছুটছে অনিকা। বাতাসে ফরফর করে উঠছে তার ঝাঁকড়া বাদামি চুলগুলি। পাহাড়ি রাস্তার পাথরগুলো ছিটকে যাচ্ছে তার অস্থির পদচারণায়। ডিসেম্বরের সকাল, বাতাসে জাঁকিয়ে বসেছে হিমভাব। ধূসর কুয়াশার চাদরে আবৃত দূরের পাহাড়গুলি। রাস্তার একপাশে যেন সমান্তরালভাবে শুয়ে থাকা খাদ বেয়ে হাহা করে হাসতে হাসতে উঠে আসছে মৃত্যু। পথের আনাচে কানাচে ঝোপে ঝাড়ে ফুটে থাকা রডোডেনড্রনগুলো যেন চাপ চাপ রক্ত মেখে মুখ বাড়িয়ে বসে আছে হা করে গিলে খাওয়ার জন্য। অনিকার অবশ্য সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অদেখা আতঙ্কের থেকে বাঁচতে প্রাণপণে দৌড়চ্ছে সে। এত ঠান্ডাতেও কপালে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। হা করে শ্বাস নিচ্ছে সে। মাঝে মধ্যে বিড়বিড় করে কী সব বলে চলেছে আপন মনে। কেয়ারটেকার তাসির সঙ্গে ধাক্কা খেয়ে হোমস্টের বাইরের বাঁধানো উঠোনেই আছড়ে পড়ল সে। আতঙ্কে নীল হয়ে গেছে সমস্ত শরীর। শুকনো গলা বেয়ে উঠে আসছে না অসার শব্দমালা। मैडम मैडम क्या हुआ मैडम? आप ठीक तो है ना? অনিকাকে কোনো ক্রমে দাঁড় করিয়ে তার পোশাকে লেগে থাকা হালকা বরফকুচি ও ধুলো ঝাড়তে ঝাড়তে বলল তাসি। এই ছোট্টখাট্ট পাহাড়ি মেয়েটা বড় মায়াময়। মাত্র দুদিনেই বড্ড আপন করে নিয়েছে অনিকাকে, বড্ড খেয়াল রাখে তার। অনিকা কোনো কথা বলতে পারল না, শুধু হাতের ইশারায় দেখালো জল। যত্ন করে তাকে ধরে প্লাস্টিকের চেয়ারে বসালো তাসি। ফ্লাস্ক থেকে ঢেলে দিল উষ্ণ গরম জল। তারপর অনিকার কাঁপতে থাকা পিঠে স্নেহময় হাত রেখে জিজ্ঞেস করল, क्या हुआ है मैडम? मुझे बोलिए। उधर दादा बाबू भी आपको ढूंढने निकल गए। कहाँ गई थी आप? প্রত্যুত্তরে জড়িয়ে জড়িয়ে অনিকা যেটুকু বলল তার মর্মার্থ হলো এই। ভোরবেলা ঘুম ভাঙায় সে বেরিয়েছিল পথে। ভোরের শহরটার নিস্তব্ধ পাহাড়ি বিষণ্ণতা উপভোগ করাই ছিল উদ্দেশ্য। অনিকা লেখিকা, তাই পরিবেশের সাথে মিশে গিয়ে তার চুপ কথা শুনতে বড় ভালোবাসে সে। কিন্তু আজ গিয়ে এমন বিপদে পড়বে কে জানত। বেশি দূর এগোয়নি, হঠাৎ কুয়াশার স্তর বেড়ে অন্ধকার হয়ে আসে চারিদিক। সেই ধূসর অন্ধকারে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে খুব চেনা এক অবয়ব। হাত বাড়িয়ে কাছে ডাকে সে। চেনা মুখটিকে দেখে প্রচণ্ড অবাক হলেও নিতান্ত কৌতূহলের বশে এগিয়ে যায় অনিকা। কাছে যেতেই ঠান্ডা হাত সাঁড়াশির মতো চেপে ধরে গলা। হাঁচড় পাঁচড় করে কোনো ক্রমে নিজেকে ছাড়িয়ে উল্টো মুখে দৌড়োয় অনিকা। পেছনে ফিরে দেখে তার চোখের সামনে টুকরো টুকরো হয়ে ভেঙে ভেঙে কুয়াশায় মিশে যাচ্ছে ওই অবয়ব। ধোয়া ধোয়া মুখে তার কিলবিল করছে অজস্র না বলা যন্ত্রণা। वो इधर कैसे आ सकता है तासी? वो तो आउट ऑफ स्टेशन है। 1 साल बाद इधर कैसे? मुझे तो पता है अपनी घर में अपनी जिंदगी में खुश है वो। बहुत दिन से बातचीत नहीं की, लेकिन ऐसे कैसे हो सकता है? বিড়বিড় করে আপন মনেই বলে চলে অনিকা। फिक्र मत कीजिए मैडम, रूम में जाइए। कभी कभी फॉग की वजह से गलतफहमी हो जाती है। हाँ, चिंता करने की कोई बात नहीं। आप रूम में जाके थोड़ा आराम कर लीजिए। দীর্ঘশ্বাস ফেলে উঠে আসে অনিকা। ধীর পায়ে এগোয় নিজের ঘরের দিকে। ওই মুখ, ওই চেনা মুখ, কি করে চিনতে ভুল হতে পারে তার? চোখ বন্ধ করেও যে তাকে অনায়াসে চিনে নিতে পারে সে, এ মনের ভুল হতে পারে না, কিছুতেই না। রুমের দরজা খুলে ঘরে ঢুকতেই শাগনিকের মুখোমুখি। অস্থিরভাবে পায়চারি করছে সে। মাঝে মধ্যে ঘড়ি দেখছে। অনিকাকে দেখে এগিয়ে সে দুহাতে তার কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে ক্ষুব্ধ গলায় সে বলে, তোমার কি একটুও কাণ্ডজ্ঞান নেই? অচেনা শহরে ড্যাং ড্যাং করে বেরিয়ে পড়েছ। সকাল সকাল আমায় বলেও যেতে পারোনি। এই কি ভাবো নিজেকে? এই জঙ্গলি বনার কতদিন চলবে? ছাড়ো আমায়।
বারণ করছি তো আমায় ছুতে, কানে ঢোকে না নাকি? তোমার সঙ্গে এসেছি বাবা মায়ের কথা রাখার জন্য। বাকি যেমন কোনো দিন আমার সম্পর্কে কোনো দায় তোমার ছিল না, আগামীতেও থাকবে না। আমি যাই করি, আমার সাথে যাই হোক, তাতে তোমার কোনো দায়িত্ব নেই। নিশ্চিন্তে থাকতে পারো তুমি। জোর করে নিজেকে ছাড়াতে ছাড়াতে উত্তর দেয় অনিকা। ফট করে একটা শব্দ, গালে 5 আঙুলের আদরের ছাপ এঁকে দিয়ে দুম করে দরজা আটকে বেরিয়ে যায় সাগ্নিক। ড্রেসিং টুলটার উপর ধপ করে বসে পড়ে অনিকা। এমন আদরের দাগে সে অভ্যস্ত। দিনের বেলা ফাউন্ডেশনের প্রলেপে ঢেকে যায় সবই, তবে গলার দাগটা, ধীরে ধীরে গলার স্কার্ফটা সরায় সে। সেখানে দগদগ করছে নীলচে কালো দাগটা। সকালের ঘটনাটা যে মোটেও মনের ভুল ছিল না তার প্রত্যক্ষ প্রমাণ এই দাগ। অজান্তেই বার দুই আলতোভাবে দাগে হাত বুলোয় সে, টনটনিয়ে ওঠে দাগটা। কিন্তু অনিকার কেন জানি বড্ড ভালো লাগে দাগটা। স্কার্ফ দিয়ে আবার ঢেকে দেয় সযত্নে। ফোনটা হাতে নিয়ে দেখে সে, বিগত 2 দিন হলো নেটওয়ার্ক নেই বিন্দুমাত্র। মূল শহরে কিছু হাঙ্গামার জন্য সরকার থেকে নেটওয়ার্ক জ্যাম করা হয়েছে। বার কয়েক ফোন করার ব্যর্থ চেষ্টা করে ফোনখানা বিছানায় ছুঁড়ে দিয়ে জানলা এসে দাঁড়ালো সে। কুয়াশার পর্দা সরে ঝিলমিল করছে বরফে ঢাকা পাহাড় চূড়া। সেদিকে তাকিয়ে অনিকার মনে জেগে উঠছে খুব চেনা এক মুখ। ধূসর উপত্যকায় অরুম লিলির উষ্ণতা ছড়ানো এক মায়াময় মুখ। রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে বহুক্ষণ ধরে অপেক্ষা করছে অনিকা। এর মধ্যে 2-3 ফোন করা হয়ে গেছে তার। বাদরটা এখনও এলো না কেন কে জানে। 2 বছরের অপেক্ষার পর আজ প্রথম দেখা। সকাল থেকেই উত্তেজনায় ফুটছে অনিকা। নীলচে চুড়িদারে সেজে অপেক্ষা করছে সে, হাতে একগুচ্ছ টাটকা সাদা গোলাপ। কিন্তু যার আসার কথা তারই তো দেখা নেই। শুধু ফোনে আসছি আসছি করেই চলেছে সে। শেষমেশ রেগে মেগে উঠেই পড়ল অনিকা। দুমদাম করে বেরোতে যাবে এমন সময় শক্ত একজোড়া হাত চেপে ধরল তার 2 চোখ। খিলখিল হেসে তাকে পেছন থেকেই জড়িয়ে ধরল আকাশ। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই টেবিলে রাখা ফুলের তোড়া তুলে দুম করে তার মাথায় মেরে বসে অনিকা। রাগে তার দোকান দিয়ে ধোয়া বেরোচ্ছে তখন। উফ, আমার ঝাঁসির রানী, ফুল কিনেছিলে কি মারবার জন্য আমায়? হাসতে হাসতে বলে আকাশ। তো কি করব, সময় আসা যায় না। কতক্ষণ ধরে অপেক্ষা করছি। নাক ফুলিয়ে খিচিয়ে ওঠে অনিকা। আরে বাবা, ট্রেন লেট ছিল, দেরি হলো তাই। না শুনেই আগে মারামারি করেনি। জানি না, যাও। এতদিন অপেক্ষা করিয়ে দেখা করতে এলে, এসেই শুরু করেছ। বাইরে ছিলাম বাবু, তুমি তো জানো সবই। তাছাড়া আমার প্রেমিকার সঙ্গেও দেখা করার ছিল, তাই দেরি হলো। চোখ মটকায় আকাশ। মরো তুমি, জাহান্নামে যাও। দেখা করে উদ্ধার করেছ, এবার বিদেয় হও। মুখ ঘুরিয়ে চলে যেতে গিয়ে টান খেয়ে আকাশের বুকে আছড়ে পড়ে অনিকা। আদুরে ভাবে তার গালে গাল ঘষে ফিসফিস করে আকাশ বলে, এই, আমায় একটা কবিতা শোনাবে না? আমায় নিয়ে এত সহস্র কবিতা লিখেছো, একটা অন্তত আমায় শোনাও। লোক দেখছে, এখানের কবিতা শুনতে হবে না, লিখে পাঠিয়ে দেবো খুন। কোনো ক্রমে নিজেকে ছাড়িয়ে চারিদিকে তাকাতে তাকাতে বলে অনিকা, ধুর, তুমি আমায় ভালোই বাসো না। এত ভীতু মানুষ ভালোবাসতে পারে নাকি? ঠিক আছে, আমি চললাম, তুমি অন্য কাউকে নিয়ে কবিতা লেখো। মুখ বেঁকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায় আকাশ। হাত ধরে তাকে নিরস্ত করে ফাঁকা ওয়েটিং রুমের চেয়ারে জোর করে বসায় অনিকা। গালটা টিপে মাথার চুলটা স্নেহ ভরে নাড়ায় সে। তারপর ভরাট গলায় বলে, প্রেমিকা নই, নই কোনো অর্ধাঙ্গী অনঙ্গলতা, ভস্য প্রতিমা আমি অনাহুতা, তোমার কবিতা। বেনিয়ম ভারে যত জমে গেছে আকাশ লীনার ক্ষত, মুছে দেব সবই, জড়িয়ে রাখব মৃত্যুলতার মতো। অনিকার মাথায়
চুপচাপ একটা চুম্বন রেখাইকে উঠে যায় আকাশ। ট্রেনের অ্যানাউন্সমেন্টে মিশে যায় সাদা গোলাপের ভুরভুরে স্নিগ্ধ গন্ধ। ঘরের ভেতর ঘনিয়ে এসেছে অন্ধকার। শীত শীত ভাবটা কাটা দিচ্ছে গায়ে। জানলার পাশ দিয়ে সরে আসতে গিয়ে থমকে দাঁড়ায় অনিকা। ঘরের ভেতর ঘোলাটে অন্ধকারে ক্রমশ পরিস্ফুট হচ্ছে খুব চেনা এক অবয়ব। অনিকা কিছু বুঝে ওঠার আগেই সেই অবয়ব তাকে ঠেসে ধরে দেওয়ালে। হিমস্পর্শে অবশ হয়ে আসে সমস্ত শরীর। কিছু বলার জন্য মুখ খোলার চেষ্টা করতেই যেন এক তাল কালো ধোঁয়া নেমে যায় তার গলা বেয়ে। প্রবল শ্বাসকষ্টে আটকে আসে দম। কোনো ক্রমে হাত বাড়িয়ে অবয়বটাকে ছুঁতে চায় অনিকা। কঠিন হাত যেন কোমলভাবে চেপে ধরে তাকে। মৃত্যু যন্ত্রণায় বেঁকে চুড়ে আসা মুখ নিয়ে অনিকা লক্ষ্য করে খুব চেনা অবয়বের চোখে টলটল করছে অন্ধকার, ভালোবাসার অন্ধকার। নক্ষত্ররা যেখানে হয়ে গেছে কবিতার এক একটা অক্ষর, এক টুকরো বিশ্বাস পদ্ম হয়ে ফুটে আছে তাতে। অনিকার আচমকা মৃত্যুর পর কেটে গেছে প্রায় 15 দিন। পাহাড়ে বেড়াতে গিয়ে অতিরিক্ত ঠান্ডায় হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তার, এমনটাই জানা গেছে পোস্টমর্টেম রিপোর্টে। শুধু কেউ পড়তে পারেনি 17 দিন আগে অনিকার ফোনে আসা একটি SMS। গ্রামের বাড়িতে বেড়াতে এসে অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে আকাশ। বান্ধবী জানিয়েছিল সেদিনই। নেটওয়ার্ক সমস্যায় SMS ঢোকেনি অনিকার ফোনে। যখন ঢুকেছে মেসেজ পড়ার জন্য অনিকার নেই, পাড়ি দিয়েছে মরণের পাড়ে। বিচ্ছেদের পরেও কি এভাবে ফিরে আসা যায়? উত্তরটা হয়তো চাপা পড়ে গেছে সময়ের কোনো কবিতায়। কেউ কখনো পড়ে দেখবে কি না কে জানে। নমস্কার, এতক্ষণ শুনছিলেন লেখিকা রিয়া ভট্টাচার্যর লেখা গল্প পাহাড়ের আতঙ্ক। গল্পের অন্যান্য চরিত্রে সৌমিতা, লিচ্ছবি, ইন্দ্র, প্রসূন। আরও এরকম মৌলিক গল্প শুনবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন মরালি প্রোডাকশনকে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।